আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি সবাই খুব ভালো আছো। এসএসসি 26 মিশন ফাইট ব্যাক কোর্সে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইন্তিসার কায়েস এবং আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো কপোতাক্ষ নদ। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বানানটা খুবই ভালোভাবে খেয়াল রাখবা। কপোতাক্ষ নদ এবং মাইকেল মধুসূদন দত্ত। এসএসসি 26 সত্যি কথা বলতে গেলে এই কবিতাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা। কারণ কি? কারণটা হচ্ছে এই কবিতাটা হলো একটা সনেট। এখন সনেট কি, কিভাবে এটা রচিত হয়েছে, কেন হয়েছে, মধুসূদন দত্ত কে ছিল, সব আমরা পড়বো আজকের ভিডিওতে। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন। আচ্ছা, উনার নাম কিন্তু যখন উনি জন্মগ্রহণ করেন তখন কিন্তু উনার নাম মাইকেল ছিল না। তার নামের সাথে তার নাম ছিল মধুসূদন দত্ত। তো মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এটাও আমি প্রত্যেকবার বলি যে কবির জন্ম মৃত্যু সাল এটা ইম্পর্টেন্ট বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই দেখো তিনি ভর্তি হয়েছিলেন কোথায়? তিনি ভর্তি হয়েছিলেন কলকাতার হিন্দু কলেজে। হিন্দু কলেজে কিন্তু তখন ছিল যে হিন্দু কলেজে যারা পড়তো তারা সবাই হিন্দু ছিল অ্যাকচুয়ালি, নরমালি সহজ কথায়। তো তারপরে দেখো তার কি বলা হয়েছে, এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে এবং 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটা মজার বিষয় যদি বলি, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথমে বাংলা সাহিত্যের প্রতি অত ইন্টারেস্টেড ছিলেন না। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি ইন্টারেস্টেড ছিলেন এবং ইংলিশে বেশ কয়েকটা লেখাও তার লিখছিলেন তিনি। কিন্তু ইংলিশ সাহিত্যে তিনি অতটা পরিমাণে সাফল্য লাভ করতে পারেননি, কিন্তু যতটা তিনি বাংলা সাহিত্যে লাভ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এই ইংরেজি সাহিত্যের প্রতি ভালোবাসার কারণে তিনি তার মনে একটা ভুল ধারণা জন্মাইছিল এরকম যে তিনি হয়তো ভুলে বাংলায় জন্মগ্রহণ করছেন, এই বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তিনি ভুলে। তার জন্ম হওয়ার কথা ছিল ইংরেজি ইংরেজদের ওইখানে, লাইক ইংল্যান্ডে ও ব্রিটিশ ওইখানে জন্মগ্রহণ করার কথা ছিল তার। তো এই ধারণা থেকেই তিনি যেন একজন ভালো ইংরেজি লেখক হতে পারেন, এই কারণে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং তারপরে তার নামের সাথে যে মাইকেল, এই মাইকেল কথাটা তখনই তার সাথে যুক্ত হয়। এবং মজার বিষয় হচ্ছে তিনি যখন এই যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন, এই মধুসূদন দত্ত কিন্তু জমিদারের ছেলে ছিলেন। হ্যাঁ, তিনি দিনে প্রায় 3 বার কাপড় চেঞ্জ করত। তো যাই হোক, তিনি যখন এই যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন তখন কিন্তু হিন্দু কলেজ থেকেও তাকে বের করে দেওয়া হয় এবং তার বাবাও তাকে ত্যায্য পুত্র করেন। তারপরে আসি, মাইকেল মধুসূদন দত্তকে আধুনিকতার জনক বলতে পারি আমরা। যদিও তিনি কুখ্যাত কারণ তিনি বাংলা সাহিত্যকে প্রথমে প্রত্যাখ্যান করছিলেন, পরে ইংরেজি সাহিত্যে সুবিধা করতে না পেরে বাংলা সাহিত্যে ফিরে এসেছেন। কিন্তু তিনি যখন বাংলা সাহিত্যে আসলেন তখন এমন একটা কামব্যাক দিলেন যে বাংলা সাহিত্য এক ধাক্কায় কয়েকশো বছর আগায় গেল। তো কি রকম? তিনি বাংলা সাহিত্যে সনেটের রচনা করেছিলেন, তিনি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচনা করেছিলেন। এর আগে বাংলা সাহিত্যে কোনো মহাকাব্য ছিল না। এই রকম আধুনিকায়নের জন্য তাকে বাংলা সাহিত্যের আধুনিকতার জনকও বলতে পারি আমরা। তো আসি, এই যে লেখো তার অমর কীর্তি হলো মেঘনাদ বধ কাব্য। ভেরি ইম্পর্টেন্ট লাইন, সৃজনশীলের ক এবং অবজেক্টিভ দুইটার জন্যই। এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যই হলো মেঘনাদ বধ কাব্য। এই দুইটা লাইন খুবই ইম্পর্টেন্ট। তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেন এবং এটাই ছিল বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। তার অন্যান্য কাব্যের মধ্যে রয়েছে বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, তিলোত্তমা সম্ভব কাব্য, এই তিনটা। এছাড়াও তিনি বাংলা সাহিত্যে নাটকেরও প্রবর্তন করেছেন। তার নাটকগুলো হলো কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। প্রহসনটা আসলে কি? প্রহসন হচ্ছে ব্যঙ্গাত্মক নাটক যেগুলো, ওগুলোকে প্রহসন বলা হয়। ওই যে আমরা এখন বলি না, আমাদের জেনারেশন যেমন সার্কাজম অথবা আইরনি করা বলে, ওই টাইপের যে সকল নাটক আছে সেগুলোকে প্রহসন বলা হয়। তার দুইটা বিখ্যাত প্রহসন, একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা এবং হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা একটু মাথায় রেখো। এছাড়াও তিনি বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। এখন ভাইয়া, অমৃতাক্ষর ছন্দ কি? অমৃতাক্ষর ছন্দ খুবই কঠিন একটা ছন্দ, যেটা এখন পর্যন্ত বাংলা সাহিত্যে খুবই কম মানুষ, খুবই কম কবি
ব্যবহার করেছেন। এবং সনেট হচ্ছে একটা গাণিতিক কবিতা বলতে পারি বা বৈজ্ঞানিক কবিতা বলতে পারি। সহজ কথা এটা একটা চতুর্দশপদী কবিতা। এখন সনেট কি? এই কথা যদি আমরা বলি তাহলে আসো আমরা এটা ব্যাখ্যা করি। সনেট এটার বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা। তাহলে ভাই সনেটের বৈশিষ্ট্য কি? যে এটাকে আমরা যে বৈজ্ঞানিক কবিতা বলতেছি, সনেটের বৈশিষ্ট্য হচ্ছে এটার ১৪ টা লাইন থাকবে। এই লাইন ১৪ টা লাইনের বেশি থাকতে পারবে না। তাহলে ভাই বাংলা সাহিত্যে তো অনেক কবিতাই ১৪ টা লাইন আছে। তাহলে সবই কি সনেট? না। ১৪ টা লাইন থাকতে হবে এবং এই ১৪ টা লাইনের প্রত্যেকটা লাইনে আবার ১৪ টা করে মাত্রা থাকতে হবে। এমন যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা সনেট। এবং এর বেশি তুমি লিখতে পারবা না। এই ১৪ টা লাইনে ১৪ টা মাত্রার মধ্যেই তোমাকে এই সনেট শেষ করতে হবে বা তোমার কবিতা শেষ করতে হবে। এবং সনেটের যদি অ্যাকচুয়ালি জনক বলা হয় এটা হচ্ছে পেত্রাক। অনেক সনেট আছে বাট পেত্রাকীয় সনেট যেটা এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত অনুসরণ করেছিলেন। তাহলে এই যে এখানে বলা আছে দেখো, সনেট হলো চতুর্দশপদী কবিতা যাতে ১৪ লাইন থাকে এবং প্রথম ৮ লাইনে ভাবের প্রবর্তনা, পরবর্তী ৬ লাইনে ভাবের পরিণতি ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথম ৮ লাইনে স্তবকের মিল বিন্যাস হলো ক খ, ক ক খ ক খ, ক খ খ ক এবং পরবর্তী ৬ লাইনের মিল বিন্যাস গ ঘ গ ঘ গ ঘ। কিরকম হয় এটা আমরা কবিতা আগে পড়ে নেই, কবিতা শেষে আমি তোমাদের বুঝাই দিব যে ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ এটা কিরকম মিল বিন্যাস হয়। আচ্ছা এখানে একটা লাইন দেখছি আমরা, প্রথম ৮ লাইনে থাকে ভাবের প্রবর্তনা, এটাও দাগায় রাখো, এবং পরবর্তী ৬ লাইনে থাকে ভাবের পরিণতি। এখন ভাইয়া কোয়েশ্চেন হচ্ছে এই যে বললাম আমি ভাবের প্রবর্তনা আর এই যে ভাবের পরিণতি এই দুটো কথার অর্থ কি? ভাবের প্রবর্তনা কথাটার আসল অর্থ হচ্ছে আম তুমি কি ভাবতেছো একটা ভাব প্রবর্তন করবা অর্থাৎ একটা ভাব তৈরি করবা যে তোমার ভাবনা এটা। তুমি এই জিনিসটা ভাবতেছো। এবং এই ভাবের পরিণতি মানে কি? এই ভাবটার ফলে কি হচ্ছে? এই পরিণতিটাই এখানে বোঝানো হচ্ছে। আরেকটা ইনফরমেশন আমরা এখানে দিতে পারি যে প্রথম ৮ টা লাইন যে আছে না? এই যে প্রথম ৮ টা লাইন, এই প্রথম ৮ টা লাইনকে বলা হয়ে থাকে অষ্টক। অষ্টক। আর এই যে পরবর্তী যে ৬ টা লাইন আছে, এই পরবর্তী ৬ টা লাইনকে বলা হয় ষষ্ঠক। এবং তিনি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ খ্রিস্টাব্দের ২৯ জুন কবি পরলোক গমন করেন। তোমার একটা মজার বিষয় বলি, তিনি কিন্তু বাংলার মাটিতে মারা যাননি এই মাইকেল মধুসূদন দত্ত। বরং তিনি মারা গেছিলেন কোথায়? ফ্রান্সে। তিনি যখন ফ্রান্সে ছিলেন তখন ওখানে মারা গেছিলেন। এবং এমনকি তার লাশটা দেশে আনার মতো টাকাও তার কাছে ছিল না। তিনি কিন্তু জমিদারের ছেলে ছিলেন। তখন হচ্ছে মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনারা যারা ছিলেন তারা তার লাশটাকে এই ইয়াতে বাংলায় নিয়ে আসছিলেন। তো যাই হোক, আমরা এই কবিতাটায় কি বলা হয়েছে সেটা আগে জেনে নিই। আসো। আচ্ছা মূলত কপোতাক্ষ নদ যেটা, কপোতাক্ষ নদ ছিল মাইকেল মধুসূদন দত্ত যে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে একটা নদ ছিল হচ্ছে কপোতাক্ষ নদ। এখন ভাই নদ আর নদী কি সেম? নদ আর নদী কিন্তু সেম না। নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ, নদ হচ্ছে পুংলিঙ্গ। এখন তাহলে ভাই বুঝবো কিভাবে? দেখো যে সকল নদ নদ যেটা থাকে নদ সরাসরি একদম সাগরের সাথে যায় মিশে। কিন্তু নদী, নদী কিন্তু অনেক শাখা-প্রশাখার সৃষ্টি হয়। তুমি চিন্তা করছো? নদীর অনেক শাখা একটা মা যেমন বাচ্চার জন্ম দিতে পারে, তেমনি নদীও অনেকগুলো শাখা নদী, উপনদী এগুলোর জন্ম দিতে পারে। তাই ওগুলো হচ্ছে নদী। কিন্তু নদ যেটা যেমন ধরো আমরা চিন্তা করতে পারি যে বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা এগুলা কিন্তু এগুলার অনেকগুলো শাখা নদী আছে। সো এগুলো হচ্ছে নদী। কিন্তু যদি আমরা চিন্তা করি আড়িয়াল খাঁ অথবা এই যে কপোতাক্ষ এগুলো কিন্তু নদীর এগুলা নদ। কারণ কি এগুলো সরাসরি যেয়ে কোথায় পড়ছে? সাগরে পড়ছে। কপোতাক্ষ নদ যশোর, যশোর মানে হচ্ছে খুলনা। এই নদটা সরাসরি যেয়ে বঙ্গোপসাগরে পতিত হইছে। এই কারণে এটা হচ্ছে একটা নদ। অর্থাৎ এটা নতুন শাখা নদী, উপনদী জন্ম দেওয়ার ক্ষমতা নাই। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তো কপোতাক্ষ নদটা হচ্ছে সাগরদাড়ি যে গ্রাম ছিল তার পাশ দিয়ে প্রবাহিত হতো এবং সেখানেই মাইকেল মধুসূদন দত্তের শৈশব কৈশোর বলো অনেক সময় তিনি ওখানে পার করছেন। তো তিনি যখন ফ্রান্সে বসেছিলেন,
ফ্রান্সে বসে তার এই কপোতাক্ষ নদ যে কথাটা নদটা আছে, নদটার কথা স্মরণ হয় এবং তিনি চিন্তা করেন যে এখানে তিনি বড় হইছেন। কিন্তু তার মনে একটা শঙ্কাও জাগছে তখন যে, "আমি কি আর দেশে ফিরে যেতে পারবো?" কারণ তখন তিনি ফ্রান্সে ছিলেন এবং তার কাছে টাকাও ছিল না তখন। আমি তোমাকে অলরেডি বলছি তার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল। তার কাছে তখন টাকা নাই। তো তারপরে নদকে মিনতি করেন যে, "আমি যেমন তোমাকে এভাবে স্মরণ করছি, তুমি যখন সাগরকে কর দিতে যাবা, করটা কি? এই যে তুমি যে পানি, এই যে নদের যে পানি, এই পানিটাই যখন তুমি সাগরকে দিতে যাবা, তখন তুমি এই পানি যতদিন তুমি দিয়ে যাবা এই যে সাগরকে, মানে যতদিন তুমি থাকবা, ততদিন বাংলার মানুষকে বইলো যে, হ্যাঁ, আমি বাংলা ছেড়ে আসছি, কিন্তু আমি বাংলার মানুষকে এখনো স্মরণ করি। আমি বাংলাকে এখনো ভালোবাসি। বাংলা আমার মা, বাংলাকে আমি এখনো ভালোবাসি।" এই কথাটাই তিনি এখানে বলছেন। তো তার আল্টিমেট কথা হচ্ছে আমরা যেন তাকে ভুলে না যাই মাইকেল মধুসূদন দত্তকে। এটাই তার হচ্ছে নদের কাছে মিনতি ছিল। আসো এবার সারসংক্ষেপে কি বলা হইছে আমরা সেটা দেখি। বাংলা সাহিত্যে আধুনিকতার জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত। আমি তোমাকে অলরেডি বলছি, তিনি এক ধাক্কায় বাংলা সাহিত্যকে কয়েকশো বছর আগায় নিয়ে গেছিলেন। এই কবিতায় কবির গভীর দেশপ্রেমের প্রকাশ পেয়েছে, সাথে একটি স্মৃতিচারণমূলক কবিতা। এই যে তাহলে কবিতাটা কি ধরনের কবিতা? কবিতাটা হলো একটি স্মৃতিচারণমূলক কবিতা। মধুসূদন দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে বেড়ে উঠেছেন। তার গ্রামের নদীর পরিবেশ তিনি খুঁজে পান নিজের অস্তিত্ব। ফ্রান্সে থাকাকালীন, তাহলে তিনি কোথায় বসে কবিতাটা রচনা করছিলেন? কবিতাটা তিনি রচনা করছিলেন ফ্রান্সে থাকাকালীন। ফ্রান্সে থাকাকালীন তার এই কপোতাক্ষ নদের জন্য মন ব্যাকুল হয়ে ওঠে এবং তিনি স্মৃতিকাতর হয়ে যান শৈশবের কথা চিন্তা করে। কবিতায় মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। কবি বলেছেন যে এই নদ তার কাছে মায়ের দুধের মতো প্রিয়। তিনি নদকে বন্ধু বা আত্মীয়ের মতো সম্বোধন করে তার কাছে মিনতি করেন, মিনতি মানে অনুরোধ করেন যেন সে তার কথা বঙ্গদেশের মানুষের কাছে, বঙ্গদেশে মানে এই যে বাংলার মানুষের কাছে বলে। কবি বিশ্বাস করেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নদকে ভুলতে পারবেন না। ঠিক যেমন তিনি তার শৈশবকে ভুলতে পারেন না। এই কবিতায় মূল বিষয় হলো স্বদেশপ্রেম এবং স্মৃতিকাতরতা। এই লাইনটাও দাগায় রাখতে পারো। এই কবিতায় ২ টা মূল যে লাইন, একটা হচ্ছে স্বদেশপ্রেম অর্থাৎ কবির স্বদেশপ্রেম এবং তার হচ্ছে স্মৃতিকাতরতা। তিনি হচ্ছে যে নদ আছে, নদটাকে তিনি স্মরণ করতেছেন, এই স্মৃতিকাতরতা। অর্থাৎ নদ বলতে তো আসলে শুধু নদ না, বরং তিনি এই বাংলাকেই স্মরণ করতেছেন। বাংলার প্রতি তার মন কাঁদছে, এটাই হচ্ছে তার স্মৃতিকাতরতা। কবি তার জন্মভূমির প্রতি গভীর অনুরাগ এবং দেশের নদীর প্রতি তার মমত্ববোধকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। তাহলে আসো আমরা এবার যাই কবিতায়, দেখি তিনি কি বলছেন। এই হচ্ছে আমাদের কবিতা। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম না? আমি তোমাদের বলছিলাম যে মিল বিন্যাসটা কিরকম থাকে? অষ্টক যেটা, এই যে এটা হচ্ছে অষ্টক। দেখো ৮ টা লাইন আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আর এটা হচ্ছে ষষ্ঠক। পরের অংশটা হচ্ছে ষষ্ঠক। ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ভাইয়া অষ্টকের অন্তমিলটা কিরকম থাকে? আমি লিখি এখানে ক, খ, ক, খ। ৪ টা একটা। তারপরে থাকবে ক, খ, খ, ক। এটা। আর ষষ্ঠকের ছন্দমিল গ, ঘ, গ, ঘ, গ, ঘ। অষ্টকে থাকে কি? অষ্টকে থাকবে হচ্ছে ভাবের প্রবর্তনা। ভাবের প্রবর্তনা। আর ষষ্ঠকে থাকবে কি? ষষ্ঠকে থাকবে হচ্ছে ভাবের পরিণতি। ভাবের পরিণতি। আচ্ছা, এবার আমরা লাইন টু লাইন কবিতার ব্যাখ্যা দেখি। আসো। সতত, প্রথম লাইন, এই যে সতত, প্রথম ওয়ার্ডটাই সতত মানে হচ্ছে সর্বদা। সতত হে নদ তুমি পড়ো মোর মনে। তাহলে কবি কপোতাক্ষ নদকে বলছে যে হে নদ মানে কপোতাক্ষ নদ, তুমি সর্বদা আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মানে আমি এখানে থেকেও তোমার কথা স্মরণ করি। এই যে বিরলে আমার মন যখনই হারায় যায় তখনই আমি তোমার কথা স্মরণ করি। হে কপোতাক্ষ নদ, আমি তখনই তোমার কথা চিন্তা করি, তোমাকে স্মরণ করি।
সততে যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। সতত, সতত মানে সর্বদা স্মরণ করি। তারপর দেখো ব্র্যাকেটে একটা কথা বলছেন তিনি যে, "যেমতি লোক নিশার স্বপনে", মানে যেভাবে লোক নিশার স্বপনে মানে রাতের স্বপ্নে শোনে মায়া মন্ত্রধ্বনি। রাতের স্বপ্নে মানে আমরা রাতের স্বপ্নে তো অনেক কিছুই চিন্তা করতে পারি, তাই না? স্বপ্নে তো সবকিছু চিন্তা করা যায়। তো স্বপ্নে যেমন মানুষ মায়া মন্ত্রধ্বনি শুনে, আমি ঠিক তেমন ভাবে তোমার শব্দ শুনতে পাই, তব কলকল। তোমার শব্দ আমি শুনতে পাই। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। আমি জানি যে এটা আমার ভুল। তুমি এখানে নাই। কিন্তু তারপরও তোমার যে শব্দ, নদী গেলে যে নদী যখন প্রবাহিত হয় তখন যে শব্দটা, ওই শব্দটা কবি ফ্রান্সে বসে শুনতে পাচ্ছেন। তিনি জানেন এটা ভুল, তবুও তিনি এটা শুনেন। তারপরে বলল দেখো, "বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে।" মানে তিনি অনেক দেশে অনেক ধরনের নদ দেখছেন। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কিন্তু আমার যে তৃষ্ণা সেটা মিটে কার জলে? কোন নদীর জলে? কোন নদীর জলে কবির তৃষ্ণা মিটাতে পারে নাই। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। অর্থাৎ তুমি যেন আমার কাছে মায়ের দুধের মতো। সন্তান কি মায়ের দুধ ছাড়া বাঁচতে পারে? বাঁচতে পারে না। ঠিক তেমনি এই কপোতক্ষ নদের জল যেন কবির কাছে মায়ের দুধ। তিনি এটি ছাড়া বাঁচতে পারছেন না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ভাবের প্রবর্তনা। কবি এখানে বুঝাচ্ছেন কপোতাক্ষ নদকে যে তিনি বিরলে বসে অর্থাৎ বিদেশে বসে কপোতাক্ষ নদকে স্মরণ করছেন। এবার আসি আমরা ষষ্ঠক, যেখানে আমাদের ফুটানো হবে ভাবের পরিণতি। কি পরিণতি? আর কি হবে দেখা যতদিন যাবে। এখন কবি এখানে একটা সন্দেহ প্রকাশ করছেন যে আর কি হবে দেখা? আমাদের কি আর দেখা হবে? তারপরে যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। তাইলে এখন তিনি কি বলছেন? যতদিন যাবে তুমি মানে যতদিন যাবে কপোতাক্ষ নদ তুমি যতদিন প্রবাহিত হবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। আচ্ছা আমরা আস্তে, আস্তে যাই। যতদিন যাবে প্রজারূপে মানে কপোতাক্ষ নদটা হচ্ছে প্রজা। প্রজাটা কে? প্রজাটা হচ্ছে এখানে কপোতাক্ষ। কপোতাক্ষ নদ এটা হচ্ছে প্রজা। আর রাজাটা হচ্ছে সাগর। মানে নদ তুমি যতদিন সাগরে যায় মিশবে, সাগরকে যতদিন তুমি কর দিবে, যে বাড়িরূপ কর তুমি সাগরের দিতে, মানে তুমি সাগরের বাড়িরূপ কর, বাড়ি মানে হচ্ছে পানি। অর্থাৎ সাগরকে তুমি যতদিন এই যে পানি বা জলের মতো কর দিতে যাবা, এই যতদিন তুমি প্রবাহিত হবা, এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে শখারিতে। অর্থাৎ তুমি যতদিন সাগরকে কর দিতে যাবা, পানির মতো কর দিতে যাবা, তুমি বঙ্গজনের কানে মানে বাংলার মানুষের কাছে, বাংলা মানুষের কানে শখে শখারিতে, যারা তোমার শখে শখারিতে মানে হচ্ছে কি বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে এই একটা জিনিস বলবা, এটাই আমার মিনতি, এটা আমার অনুরোধ। কি বলবা? কি অনুরোধ করছেন কবি? নামতার, নামতার মানে কি? নামতার মানে হচ্ছে এটা এই কপোতাক্ষ নদের, অর্থাৎ কপোতাক্ষ নদের বলতে এখানে পুরো বাংলার যে নাম, পুরো বাংলার যে চিন্তা, পুরো বাংলার যে স্মৃতি। নামতার এ প্রবাসে মজি প্রেম ভাবে। আমি এই প্রবাসে বসে, আমি এখন দেশে নাই কিন্তু আমি এই প্রবাসেও বাংলার কথা, কপোতাক্ষ নদের কথা স্মরণ করছি। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কোথায় স্মরণ করছি? আমি যত গান, আমি যত কবিতা, আমি যা কিছু লিখতেছি সবকিছুর মধ্যে আমি বাংলার কথা, বাংলার মানুষের কথা, বাংলাদেশের কথা স্মরণ করছি। অর্থাৎ কবি এখানে তার স্বদেশ প্রেম এবং তিনি যে স্মৃতিকাতর হয়ে পড়ছেন সেই জিনিসটাই বুঝাইছেন এবং কপোতাক্ষ নদের কাছে অনুরোধ করছেন যে কপোতাক্ষ নদ যতদিন প্রবাহিত হবে সে যেন বাংলা মানুষের কাছে এই জিনিসটা বলে। তাহলে আমরা প্রথম যে অষ্টক সেখানে কবি একটা ভাবের প্রবর্তনা দেখলাম যে তিনি কপোতাক্ষ নদকে বলছেন যে আমি প্রবাসে বসেও তোমার কথা স্মরণ করি। এরপরে দেখলাম ভাবের পরিণতি, যেহেতু আমি স্মরণ করি তাই আমি তোমাকেও মিনতি করছি, মানে কপোতাক্ষ নদের কাছেও তিনি মিনতি করছেন যে তুমি যতদিন প্রবাহিত হবা ততদিন বাংলা মানুষকে এই কথাটা বলবা যে আমি বিদেশে বসেও তো বাংলার কথা, বাংলার মানুষের কথা, তোমার কথা চিন্তা করি। এটাই হচ্ছে এই কবিতার মূল ভাব। এবার আসি আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে ছন্দমিলটা। আচ্ছা, ছন্দমিলটা আমরা দেখি। ছন্দমিলটা দেখো ক, খ, ক, খ, ক, খ, খ, ক। এই দেখো, সতত হেনত তুমি পরমোর মনে, দন্তের ন। তুমি দন্তের নটাকে ক ধরো যদি, তাহলে এটা হচ্ছে ক। ঠিক আছে? তারপরে আসবে খ। এই দেখো, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এই যে ল, এই লটা হচ্ছে খ। সততে যেমনি লোক নিশার স্বপনে। এই যে দন্তের নয় একার, দন্তের নকে ক ধরছিলা না, এই হচ্ছে তোমার ক। শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকল। এই যে লে, এই যে লে, এটা হচ্ছে তোমার খ।
পাইছো প্রথম অংশ ক খ ক খ। এরপর আসি নিচে, জুড়াইয়ে প্রাণ আমি ভ্রান্তির ছলনে, এই যে ক, নে, এই যে নে, এই নে ক। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, এই যে লে আছে, এই লেটাকে কি ধরছিলাম খ। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই যে লে, এইটা হচ্ছে খ। দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে, এই যে নে আছে, নেটাকে বলছিলাম না ক, এই যে নে, নে হচ্ছে এই যে ক। অষ্টকের ছন্দমেল বুঝতে পারছো? এবার আসি ষষ্ঠকে। ষষ্ঠকে বলছে গ ঘ গ ঘ গ ঘ, দুইটা দুইটা করে লাইন, তাই না? 6টা লাইন। আর কি হবে দেখা যতদিন যাবে, এই বেটাকে তুমি গ ধরো, এই নাও গ। প্রজারূপ, প্রজারূপে রাজারূপ সাগরের দিতে, এই যে তে আছে না, তেটাকে ধরো ঘ। তারপরে এখানে দেখো এই যে বে, বেটা হচ্ছে গ, রিতে, তেটা হচ্ছে ঘ। নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, বে, বেটা হচ্ছে আবার গ, আর এই যে তে আছে, তেটা হচ্ছে তোমার ঘ। আশা করি ছন্দমিলটাও বুঝতে পারছো। প্রত্যেকবারের মতো আবারও বলছি, কবিতার ক্ষেত্রে মূল ভাব অথবা সারসংক্ষেপ যেটাই বলো সেটা পড়া ছাড়া কোনো গতি করতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, কবিতাটা অবশ্যই ভালো করে পড়বা। কবিতাটা খুবই ইম্পর্টেন্ট একটা কবিতা। এখান থেকে সৃজনশীল আসার চান্স অনেক বেশি। সৃজনশীল না আসলেও অবজেক্টিভ আসবে। তো আশা করি তোমাদের এই কবিতাটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।